প্রতিদিন কাজ থেকে ফেরার পথে আগে ছেলে বউয়ের বাড়িতে একটু বসে বিশ্রাম নিই, তারপর গুটি গুটি হেঁটে নিজের ঘরে আসি। এই বয়সে বাবুর বাড়ি ঝিক হাঁটতে হাঁটতে শরীর যেন আর দেয় না। ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটেই বাড়িতে ফিরি। প্রায় 25 মিনিটের রাস্তা। বাড়ির কাছাকাছি আসলেও মনে হয় যেন আগে একটু ছেলের বাড়িতে বসে একটু জল টল খেয়ে তারপরে বাড়ি আসি। প্রতিদিন সেই রকমটাই করি। আমি বুঝতে পারি যে আমার বৌমার সেটা খুব একটা পছন্দ হয় না। গতকাল প্রতিদিনের মতো সেই রকম ভাবে এসে বৌমার কাছে একটু জল চাইলাম। বৌমা কোনোদিনও মুখের ওপর এরকম ভাবে বলেনি যেটা গতকাল আমাকে বলল। আমাকে সরাসরি বলল, মা, আপনি এই 20-25 মিনিটের রাস্তা হেঁটে আসতে পারছেন, আর এখান থেকে আর 1 মিনিটের রাস্তা হেঁটে যেতে পারছেন না বাড়িতে? সবসময় আমার বাড়িতে এসে জল চান কেন? এই প্রশ্নের কি উত্তর দেব ঠিক ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমি বলেই বসলাম, আসলে কি বলতো বৌমা, সারাদিন তো তোমাদের সঙ্গে আমার দেখা হয় না। এই যাওয়ার সময় একটু তোমার সঙ্গে দেখা করে গেলাম, আর মনটাও ভালো লাগলো। এই এখন যদি না আসি তাহলে আর তোমাদের সঙ্গে আমার দেখাই হবে না। রাস্তার ধারে হলেও ভোরবেলা বের হই তো, তখন তোমরা ঘুমাও। সেই জন্যে ভাবলাম যাওয়ার পথে যদি প্রতিদিন একটু করে তোমাদের কাছ থেকে ঘুরে যেতে পারি, তাহলে মনটাও ভালো থাকে। সারাদিন খাটাখাটুনির পর তো একটু শান্তি লাগে মনে। আমার এই কথাটা আমার বৌমার যেন ঠিক মনের মতো হলো না। সে আমাকে বলল, আপনার এইসব বেশি বাড়াবাড়ি কথাবার্তা আমার একদমই পছন্দ নয়। আপনার ভালো লাগতেই পারে, কিন্তু আমার যে বিরক্তি লাগে। আপনি এই প্রতিদিন বিকেলবেলা করে আসেন, যে সময়টা আমাদের ঘুমানোর সময়। খুব অস্বস্তি হয় জানেন তো। আমার বৌমার এই কথা শুনে আমার মনে হলো কালকের থেকে আর এখানে আসবো না। যেমন একা আছি একাই থাকবো। এই একটা পেট চালানোর জন্য যখন আমাকে কলকাতায় বেরোতে হয়েছে, ছেলের কোনো সাহায্য পাই না, তখন আর ছেলে বউয়ের সঙ্গে সম্পর্ক নাই বা থাকলো। তারা যখন চায় না, এত কিছুর পরেও আমি যখন সবকিছুকে ভালো মনে মানিয়ে নিয়েছি, তখন আমার ছেলে বৌমা যদি মানাতে না পারে, তাহলে বোধহয় আমার পা টেনে নেওয়া উচিত। আমার এক ছেলে, ছেলে ভালোই রোজগার করে। ওর বাবা যখন চলে যায়, তখন সবাই আমার সঙ্গেই ছিল। ওর বাবা চলে যাওয়ার পর ঠিক রাস্তার কাছাকাছি একটা ভালো জায়গা দেখে কিনে নেয়। কেনার পরে আমাকে জানিয়েছিল। আমি বলেছিলাম, ভালোই তো, এত ভালো একটা কাজ করিস, ভালো মাইনে পাস, সারা জীবন কি এই ভিতরেই পড়ে থাকবি? রাস্তার দিকে একটা জায়গা কিনেছিস, ভালো হয়েছে তো, দুদিন পরে ঘর বাড়ি করে নিবি। আমার কথা খুব তাড়াতাড়ি ফলে গেল। ওরা খুব তাড়াতাড়ি একটা ঘর বেঁধে নিল। নেওয়ার পরে সবাই ওখানেই উঠে এলো, কিন্তু আমাকে একবারও বলল না যে মা, তুমি আমাদের সঙ্গে থাকবে। ওরা নিশ্চিন্তে আমাকে এখানে একা ফেলে রেখে চলে গেল। ছেলের কাছে বলেছিলাম, বাবা, আমার তো নিজের কোনো রোজগার নেই, তোর বাবার এমন কিছু নেই যে আমি বসে বসে খাবো। তুইও চলে যাচ্ছিস, আমার কিভাবে চলবে? তাহলে আমাকে মাসে মাসে কিছু করে টাকা পাঠাস। আমার বৌমা বলেছিল, আমার ছেলে মেয়ে মানুষ করতে হবে না, আপনার জন্য এখানে টাকা পাঠাবে। কারেন্টের বিল, আবার আপনার ভরণ পোষণ কি করে সম্ভব? আমি বললাম, তাহলে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, তাহলে আলাদা করে আর কারেন্টের বিল দিতে হবে না, আলাদা করে আমাকে ভরণ পোষণ দিতে হবে না। আমার বৌমা তেলে বেগুনে জ্বলে উঠেছিল এ কথা শুনে। আমাকে বলেছিল, আপনি কি একটু আমাদের ভালো থাকতে দেবেন না? যখন ছেলে বউ একটা ভালো জায়গা কিনে ঘরবাড়ি করে চলে যাচ্ছে, তখন ঠিক আপনার পিছনে পড়ে থাকতে হবে যে আপনাকে নিয়ে যেতে হবে। আমার ছেলে বলল, মা, আসলে তুমি তো দেখতেই পাচ্ছ কত খরচ, এই ঘরবাড়ি করে উঠলাম, অনেক দেনা টেনা হয়ে গেছে। আমার ছেলের কথা শেষ হতে না হতেই আমি বললাম, আমার জন্য খরচ করার মতো সামর্থ্য নেই তোর, তাই তো? এটাই তো বলবি? ঠিক আছে বাবা, যা, আমি ঠিক আমার জোগাড় করে নেব।
আমার ছেলে বউ আর কোনো কথা না বলে সবকিছু নিয়েই চলে গেল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম কলকাতায় কাজ করেই খাবো। কলকাতায় একটা বাড়িতে কাজ করি। ভোরবেলা বেরোতে হয়, সেখানেই থেকে সারাদিন কাজকর্ম করে দুপুরের ট্রেনে বাড়ি ফিরি। বাড়িতে আসতে আসতে বিকেল হয়ে যায়। তারা আমাকে ৫,০০০ টাকা দেয়। ওই টাকাতে আমার দিব্য চলে যায়। ইতিমধ্যে বেশ কিছুটা জমিয়েছি। ফেরার সময় মনে হয় বৌমার কাছে একটু গিয়ে তার হাতের এক গ্লাস জল খাই। সারাদিন ক্লান্তির পর যখন এক গ্লাস জল পাই, তখন মনে হয় বৌমার হাতের ভাত না খেতে পারি। জল তো খেতে পাচ্ছি প্রতিদিন। কিন্তু গতকালের ব্যবহারে আমি এই সিদ্ধান্তই নিতে বাধ্য হলাম, আর কখনো ছেলের বাড়িতে যাব না। টাকা পয়সা যা জমিয়েছি হেসে খেলে আমার চলে যাবে। একা থাকি, কখনো কাজের বাড়ি থেকে খাবার দেয়, কখনো রান্না করি, কখনো করি না। এই করতে করতে টাকা অনেক জমিয়েছি। কিন্তু বয়সটা যে আমার বেড়ে যাচ্ছে। শুধু টাকা থাকলে কি হবে? একজন তো মানুষ দরকার আমাকে দেখার জন্য। আমার পাশের বাড়ির এক বৌমা আছে। সে মাঝে মধ্যে আমার দায় দরকারে ছুটে আসে। আমি তাকে বললাম, বৌমা, আজ থেকে ভেবে নিয়েছি আমি আর কাজে যাব না। বাড়িতেই থাকবো। তুমি আমার একটু রান্না-বান্না বা আমার জামা কাপড়গুলো কেচে কুচে দেওয়া, ঘরবাড়ি মুছে দেওয়া এগুলো করে দিতে পারবে? সে আমাকে বলল, কাকিমা, কেন পারবো না? সব করে দেবো। তুমি চিন্তা করো না। আমার শাশুড়ি নেই। তাই তোমাকে আমি সেই রকম জায়গাতেই বসিয়েছি। তুমিও আমাকে ভালোবাসো, এটা ওটা দাও, আর আমিও তোমার কাজকর্ম করে দিই। এই তো হয়ে গেল। কোনো চিন্তা করো না, আমি আছি। আমি বললাম, না না মা, তোমাকে বিনা পয়সায় করতে হবে না। আমি তোমার টাকা দেবো মাসে মাসে। সে বলল, না না কাকিমা, এসব বলে আমাকে আর লজ্জা দিও না। আমি বললাম, তাহলে ঠিক আছে। তবে ওই কথাই রইল। কালকে থেকে আমার সমস্ত কাজগুলো একটু করে দিয়ে যেও। এইভাবে দিব্য আমি কাটিয়ে দিচ্ছি। খুব ভালো আছি আমি। দীর্ঘদিন আর যাতায়াত করছি না। ছেলে বৌমা লক্ষ্য করেছে। কারো মুখ থেকে হয়তো শুনেছি আমি আর কাজে যাই না। কিন্তু কোনোদিনও আমাকে দেখতে আসেনি। শুনেছে যাই না, ব্যাস তাতেই হয়ে গেছে। কিন্তু আমার শরীর খারাপ হলো কি বা কিছু, কেমন আছি একবারও খোঁজ খবর নেয় না আমার ছেলে, বউ, নাতি-পুতি। কিন্তু আমার বাড়ি যে বৌমা কাজ করে, সে এবং আমার সেই ভাসপো সবাই আমার সবসময় খোঁজ খবর নেয়। পাশেই থাকে, আমার কাছে আসে সবসময়, প্রতিদিন সন্ধ্যাবেলা করে আমার বাড়ি এসে চায়ের আড্ডা বসাই আমরা। খুব ভালো কাটে আমাদের। আমার স্বামীর বেশ কয়েক বিঘা জমি ছিল। সেই জমিটা ফেলে রেখেছিলাম। চাষবাস করতাম না। করার মতো সামর্থ্য ছিল না, শক্তিও ছিল না। আমি ভাবলাম জমিটা আমার ওই ভাসপোর নামেই লিখে দেব। যে আমার জন্য করে তাকে দিতে আমার বাধা কোথায়? দেখলাম আমি যে টাকা মাসে মাসে ওদের দিতে চাই, তারা কিন্তু সে টাকাটা নিতে চায় না। প্রতি মাসে ২,০০০ টাকা করে দেব বলেছিলাম। ১ম মাসটা খুব জোরাজুরি করে তাকে দিয়েছি। পরের মাসে সে আমাকে বলল, কাকিমা, তুমি যদি এত টাকা করে দাও, আমি কিন্তু কোনো কাজ করব না। আমি তোমাকে ভালোবেসে তোমার সব কাজ করে দিই। যে মানুষ ভালোবাসে তার জন্য সবকিছু করতে ইচ্ছে হয়। তোমার যদি এতই মনে হয় কিছু, তুমি আমাকে ৫০০ টাকা করে দিও। কিন্তু ২,০০০ টাকা করে নিতে আমি পারব না। যাদের এমন ব্যবহার, তাদের নামে ওই জায়গাটুকু লিখে দেব, এতে আমার এতটুকুও বিবেকে বাঁধছে না। ছেলে থাকতেও যখন দেখে না, তখন তাকে সম্পত্তি দিয়ে কি করব? যে বাড়িতে আমি আছি, সেই বাড়িটাও আমার স্বামী আমার নামেই লিখে গেছে। আমার স্বামী যখন মৃত্যুশয্যায়,
তখন সে বুঝে গেছিল হয়তো আর বেশি দিন নেই। কিন্তু আমার ছেলে বউয়ের ব্যবহার আমরা প্রথম থেকেই জানি। আমার স্বামী ছেলের উপরে এতটুকুও ভরসা করেনি। সে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছে। আমিও ভেবেছি আমি আমার ওই ভাস্পো বউয়ের নামে বাড়িটা লিখে দিয়ে যাব, যে আমার অবর্তমানে এই বাড়ির মালিক আমার ওই বৌমা হবে, আর ওই জমিটা ওটা আমার ওই ভাস্পোর নামে দিয়ে যাব। তারপর নিশ্চিন্ত হয়ে মরতে পারবো। আমার এই সিদ্ধান্তের কথা আমি ইচ্ছে করেই চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে আমার ছেলে বউয়ের কান অবধি পৌঁছয়। সেটাই হলো। ওরা শোনা মাত্রই আমার কাছে দৌড়ে এলো। আমাকে আমার ছেলে বলল, মা তুমি কেমন আছো? কতদিন তুমি যাচ্ছ না, তোমাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, তোমার শরীর ভালো আছে তো? প্রায় বছর খানেক হতে যায়, আমার ছেলের মনে পড়েছে আমার কথা। আমার বৌমা বলল, হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম, প্রতিদিন আমার ওখানে আসতেন, জল টল দিতাম। তারপরে আমি এমন খারাপ কিছু বলে বসলাম যে আপনি হয়তো রাগ টাগ করে যাচ্ছেন না। ওই জন্য আমি ভাবলাম যে একবার দেখে আসি আপনাকে। আমি বললাম, হ্যাঁ বৌমা, ভালো করেছো। আসলে তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা তো অনেকটা দূর, তাই সেখান থেকে এখানে আসতে 1 বছর কেটে গেল। আমার এই কথাতে আমার ছেলে বউয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো, মা আমি একটা কথা শুনছিলাম, তুমি নাকি এই বাড়িটা আর জায়গা জমি যা আছে এই এদের নামে করে দিচ্ছ। ওদের কেন দেবে তুমি? ওরা কে তোমার? আমি থাকতে, আমি তোমার একটা মাত্র ছেলে, তুমি আমাকে না দিয়ে ওদেরকে দেবে? আমি বললাম, ও আচ্ছা, এবার মনে পড়েছে। বোধহয় ওই কথাটা তোর কানে গেছে না বাবা, ওই জন্য ছুটে এসেছিস আমার কাছে কৈফিয়ত চাইতে। আমি কৈফিয়ত কাউকে দেব না। জায়গা জমি বাড়ি সবকিছু আমার। আমাকে বুড়ো বয়সে যে দেখেছে বা দেখবে তাকেই তো আমি সবকিছু দিয়ে যাব, এটাই তো স্বাভাবিক। তুই আমার ছেলে বলে তোকেই দিতে হবে এমন কি কথা আছে? যে ছেলে মায়ের পেট চালাতে পারে না, মায়ের ভরণ পোষণ দিতে পারে না, মা তার ঘাড়ের বোঝা হয়ে যায়, বয়স হয়ে যাওয়া সত্ত্বেও নিজের পেটের ভাত জোগাড় করতে কলকাতায় ছুটতে হয় যে মায়ের, সেই ছেলেকে সেই মায়ের সামনে এসে সম্পত্তির ভাগ চাওয়াটা কি খুব ভালো দেখায় বাবা? মায়ের কাছে কৈফিয়ত চাইতে এসেছে, জায়গা জমি তুমি আমাকে না দিয়ে তাকে দিচ্ছ কেন? আমার সম্পত্তি আমি কাকে দেব আমি স্থির করে নিয়েছি রে বাবা। তুই তোর বউ ছেলে মেয়েকে নিয়ে খুব ভালো থাক, এই আশীর্বাদ সারা জীবন করে এসেছি, এখনো করি। কিন্তু আমার খবর তোকে আর নিতে হবে না। যে ছেলে আমার পেটের ছেলে নয়, অথচ সে তার মায়ের জায়গায় আমাকে বসায়, আর যে বউ আমার ছেলের বউ নয়, অথচ তার নিজের শাশুড়ির জায়গায় বসায়, তাদেরকে দিয়ে যাব না তো কাকে দেব? তোকে। যা বাবা, তোরা ভালো থাক তোদের মতো করে, আমাকে আমার মতো করে থাকতে দে। আমার ছেলে বউ মাথা নিচু করে বাড়ি ফিরে যায়। আমি আমার সেই ভাস্পো এবং তার বউকে ডাকলাম। তারা এসে আমাকে বলল, কাকিমা এটা হয়তো ঠিক হবে না। সত্যি তো, ও তোমার নিজের ছেলে, ওরা তোমার নিজের ছেলে বউ, তাকে তুমি দাও। আমি কিন্তু তোমার সম্পত্তি পাওয়ার লোভে তোমাকে সেবা করছি না কাকিমা। আমি আমার বউ দুজনেই তোমাকে ভালোবাসি খুব। ছোট বয়স থেকে তোমার ভালোবাসাই পেয়ে এসেছি। কখনো তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করনি। সমস্ত বিপদে আপদে তুমিই আমাদের রক্ষা করেছো। তাই জন্য তোমাকে আমরা খুব ভালোবাসি, আর সেই জন্যই তোমার জন্য করি। জায়গা জমি সম্পত্তি আমাদের কিচ্ছু চাই না। আমি বললাম, তোরা চেয়েছিস সেটা কি একবারও বলেছি? আজ 1 বছর হয়ে গেল, মনে মনে এটাই জেনে এসেছি আমার কোনো সন্তান নেই।
তোরাই আমার সব। এই বলে আমি আমার সবকিছু তাদের নামেই করে দিলাম। আমার সমস্ত দায়িত্ব তারা নিজের কাঁধে নিয়ে নিল। কলমে ও কণ্ঠে সোমা।